আমাদের এখনকার টপিক হচ্ছে পাঠ 10, সেটা হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার। আমরা এখন পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করতে পারলাম, যে বিভিন্ন ধরনের টপোলজিতে কিভাবে ডিভাইসটা কানেক্ট করতে হয়, কয়টা তার লাগতে পারে, তার দিয়ে বা তারবিহীন ভাবে হচ্ছে ডাটা প্রবাহ হইতে পারে। এখন কথা হলো, ঠিক আছে ডাটা তো প্রবাহ করব, তো এই ডাটা প্রবাহটা আসলে রিয়েল লাইফে কিভাবে ব্যবহৃত হয়, চলো সেটাই আমরা এখন শিখবো। তো নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে কি, মানুষ সামাজিক জীব, অবভিয়াসলি। আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজে নিজে দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য ও প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে, সেটিও আমাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম, আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। যেমন নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে, আই রিপিট, তথ্য বা ইনফরমেশনকে কার্যকরভাবে ব্যবহার করা শিখেছে, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। এখন আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন কাজ ছিল। এখন এই মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি তা নয়, সেটি সারা দেশ, এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, একসময় তথ্য ছিল সম্পদের মতো, মানে যার কাছে যত বেশি তথ্য সে তত সম্পদশালী, কারণ সে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা, জ্ঞান আহরণ বা ডিসিশন নিতে পারতো। তো আগে তথ্য মানেই সম্পদ, যার কাছে তথ্য আছে তার কাছেই মানুষ যাইতো এবং সেই অনেক ভালো করতে পারতো। কিন্তু এখন নেটওয়ার্ক ও ইন্টারনেটের পৃথিবীতে যেটা হয়েছে, যে সবার কাছে তথ্য এখন উন্মুক্ত, অর্থাৎ যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশালী। নেটওয়ার্কের কারণে এই ধারণাটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে। যেমন ধরো, পুলিশ সকল ক্রিমিনালের তথ্য তাদের নিজেদের ডেটাবেজে সেভ করে, ওইটা তো আর তোমাকে অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? তো কিছু কিছু বিশেষ প্রতিষ্ঠান আবার কিছু তথ্য কি, এটা হচ্ছে কনফিডেন্সিয়াল, মানে সবার কাছে শেয়ার করা যাবে না, গোপনীয় রাখতে হবে। ওটা তো তারা কেন শেয়ার করবে? কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, দুজনের এই পৃথিবীর তথ্য ভান্ডারের সমান অধিকার। খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর যে তথ্য ভান্ডার সবার জন্য সমান অধিকার দেয় আছে, চাইলে যে কেউ হচ্ছে অ্যাক্সেস করতে পারে। তো দুজনেই একই তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেটা ডেটাবেজে সংরক্ষণ করা হয়। ডেটাবেজ মানে তো বুঝতেছো, যে কম্পিউটারের মাধ্যমে কোনো একটা বড় মেমোরি, যার মধ্যে অনেক ডেটা রাখা যায় এবং ডেটাগুলো খুব সহজেই চাহিদা মাত্র যে কাউকে দিয়ে দেওয়া যায়, প্রসেস করা যায়, রিপোর্ট তৈরি করা যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেস। অর্থাৎ ইলেকট্রনিক ভাবে মেমোরিতে আমরা একটা নির্দিষ্ট ভাবে কিছু ডাটা রাখতে পারি। এটা নর্মালি এখন খাতায় কলমে আছে লিখে রাখতে হয় না। আগে সেই তথ্যগুলো কাগজে কেটে মানুষগুলো খুঁজে বের করতো। এখন কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটারের আঙুলের টোকায় নেটওয়ার্কের ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজনে নিজে ব্যবহার করতে পারে, মানে কোনো ঝামেলাই নেই। জাস্ট চিন্তা করো যে আগে অনেক সময় ধরো তুমি হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে জয়েন করলাম, তখন তোমাকে বিশাল বড় ফর্ম দিতে, ফর্ম ম্যানুয়ালি পূরণ করতে হইতো। এখন তোমাকে একটা ইন্টারনেটে একটা লিঙ্ক দেয়, একটা ফর্মেরই লিঙ্ক দেয়, তুমি মোবাইল দিয়ে হচ্ছে ওইখানে যা নিজের নাম টাম লিখে সাবমিট করে দাও। যে দিছে তারও প্যারা নাই, সে শুধু জানে তুমি সাবমিট করছো, তার মানে সেই ডেটাটা ডেটাবেজে চলে গেছে। এত সহজ হয়েছে। আর আগে কিন্তু তুমি কাগজপত্র দেওয়ার পর সেটা আবার হচ্ছে তাদের আরেকটা কপি তাদের নিজস্ব খাতাতে তুলতে হইতো, তারপর আরেকটা বড় খাতাতে তুলতে হইতো। এই ধাপগুলা বা এই ঝামেলাগুলো এখন একেবারেই চলে গেছে। একসময় কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্র, অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো। এখন সেটি কোন একটি শক্তিশালী কম্পিউটারের ডেটাবেজে রাখা হয়। অর্থাৎ এই ডেটাবেসটা যেখানে রাখি, এটা হচ্ছে কোনো আমরা হচ্ছে কম্পিউটার বা সার্ভার কম্পিউটারে আসলে রাখি। এতক্ষণ পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে যে সার্ভার বলতে আসলে কি বোঝায়, আমরা গত টপিক গুলোতে খুবই ভালো করে শিখছি। তো কাগজপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে, সিম্পল। এর একটি উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। একসময় বিমানের যাত্রীদের টিকিট হতো হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো, এখন সারা পৃথিবীতে ই টিকেটের
ই মানে হচ্ছে কি ইলেকট্রনিক টিকেটের প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। অর্থাৎ ধরো তুমি তোমার পরিচয়টা দিলেই হলো, বা তোমার ধরো পাসপোর্ট এর পরিচয় দাও, অথবা হচ্ছে তোমার এনআইডি কার্ডের ইনফরমেশন দাও, সেইটার বেসিসে তোমার টিকিট আছে কিনা, ফ্লাইট কখন, সব বের করে ফেলতে পারে। সেই দিনটি আরো বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান ব্যবহার করে ডেটাবেস থেকে সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। এখনই কিন্তু তোমাদের মধ্যে অনেক স্কুল এবং কলেজে অলরেডি এটা করে। তোমার আইডেন্টিটি কার্ড বা স্টুডেন্ট কার্ড নিয়ে যাইতে হয় না, তুমি গেলা, ফিঙ্গারপ্রিন্ট দিলা, আইডেন্টিফাই করে ফেলে, ওকে এ হচ্ছে জিহান 18 বছর বয়স, সে হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, মানে সব একসাথে বের হয়ে যেতে হবে। তো এখন দেখো ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে নেটওয়ার্কে অন্য ব্যবহারটি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। এটা কি? এটা হচ্ছে আগে আমরা কম্পিউটার যদি কোনো সফটওয়্যার চালাইতাম, সেটাকে হচ্ছে আমরা আমাদের নিজের কম্পিউটারে ডাউনলোড করা অবস্থায় অথবা ফাইলটা থাকলে রান করে চালাইতে হইতো। এখন কি হইছে, তোমার কম্পিউটারে নাই, তুমি ব্রাউজার থেকে দেয়া একটা ওয়েবসাইটে গেলা, ওইখানেই দেখা গেছে সফটওয়্যারটা অ্যাভেলেবল করা আছে এবং তুমি তোমার পিসিতে ইনস্টল না করে অনলাইনে তুমি এটা চালাতে পারতেছো। এই সিম্পল এই বিষয়টাকে হচ্ছে আমরা বলতেছি কি, যে সকল প্রয়োজনীয় সফটওয়্যার এখন ভাগাভাগি, মানে একটা সার্ভার কম্পিউটারে আছে, ইন্টারনেটের মাধ্যমে সবাই ওইখানে যায় ওই সফটওয়্যারটা ইউজ করতে পারে। সফটওয়্যার কিন্তু একটাই, কিন্তু হাজার হাজার মানুষ ইউজ করতে পারে। আগে কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার তোমার নিজের কম্পিউটারে থাকা লাগতো। এই যে অনলাইনে কোনো কিছু ভাগাভাগি করে নেয়, এটা খুবই জনপ্রিয় হয়েছে রিসেন্ট ইয়ারে, ঠিক আছে? যে এই সমসাময়িক সময়গুলোতে প্রচুর পরিমাণে মানুষ কি হয়েছে, অনলাইন ডিপেন্ডেন্ট এই সফটওয়্যার গুলো ইউজ করতেছে। যাও তোমাদের অনেকেই এখানে ক্যানভা ইউজ করছো বা অন্য কোনো টুল ইউজ করছো, তো সফটওয়্যার গুলো দেখা গেছে যে আমাদের কাছে থাকতে হয় না, কোনো একটা পৃথিবীর কোনো একটা সার্ভারে আছে, যেখানেই থাকো তুমি ইন্টারনেটে কানেক্ট হয়েছো, সাথে সাথে ওই কম্পিউটারের ভিতরে যায় ওই সার্ভার থেকে হচ্ছে ওই সফটওয়্যারটার অ্যাক্সেসটা পাওয়া যাও এবং তুমি তোমার মতো করে 10 মিনিট চালাবা, 20 মিনিট চালাবা, চালানো শেষ করে দিতে পারো। তো এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারে আলাদাভাবে রাখতে হইতো, এখন আর সেটি করতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে সফটওয়্যার রাখা হয়, যেটা বললাম, এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যারটি ব্যবহার করে। কাজেই ব্যক্তিগতভাবে একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ ব্যক্তিগত সব কিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে, সেরকম ব্যবস্থাও আছে। এর জন্য অবশ্যই ইন্টারনেট অথবা নেটওয়ার্ক লাগবে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপবক্স, এবং এই বইটি লেখার সময় যাবতীয় তথ্য সংরক্ষণ করে ড্রপবক্সে ব্যবহার করা হয়েছে। তো একটু মাথায় রাখবা, এই অনলাইনে এইসব জিনিস ভাগাভাগি গুলাকে আমরা কি বলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যখনই শুনবা যে ভাইয়া এটা তো আমার পিসিতে নাই, ক্লাউডে আছে, ক্লাউডে মানেই বুঝে নিবা যে অনলাইনে কোন একটা সার্ভারে আছে। সুবিধা কি, তোমার পিসিতে রাখতে হয় না, তোমার পিসি ভারীও হয় না, অথবা তোমার পিসিতে রাখতে হলে সফটওয়্যারটা অনেক দামি হতে পারে। তুমি যেটা করো, যখন লাগে ইন্টারনেটের থ্রুতে অনলাইনে যে সার্ভারটা আছে অলওয়েজ 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, সেখানে যাবা, খুবই অল্প টাকা অথবা বিনামূল্যে ইউজ করতে পারবা। সো এই অনলাইনে ওই সফটওয়্যারটা ইউজ করার সময় তোমার পিসি বা মোবাইলে কোনো প্রেসার হয় না, প্রেসারটা সব হয় ওই অনলাইনের সার্ভারে। তো অনলাইনে সার্ভার মোটামুটি অনেক শক্তিশালী হয়, হাজার হাজার মানুষ ইউজ করলেও প্রবলেম হয় না। তো এই জিনিসটা মনে রাখবা, ক্লাউড সফটওয়্যারের নামটা যখন আসবে বুঝে নিবা, ক্লাউডে কিছু রাখা, ক্লাউড সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং শুনলেই বুঝে নিবা যে অনলাইনে সার্ভারে কিছু আছে, তুমি তোমার মোবাইল বা পিসিতে না রেখে তুমি ইউজ করতেছো। 11তে যদি আসো, নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করার নেয়ার যে সুযোগ সুবিধা, সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিচ্ছে। সাধারণভাবে এটিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। দেখছো, একটু আগে বললাম ক্লাউড সফটওয়্যার, কারণ সফটওয়্যার নিয়ে বলছিলাম, বাট অন্য যে কোনো কিছু নিয়ে নাও, তুমি বিশ্বাস করবা, তুমি অনলাইনের মাধ্যমে অনলাইন দিয়ে বা ইন্টারনেট দিয়ে, ধরো তোমার পিসি হচ্ছে 4 জিবি র্যামের, সবাই বুঝি ভালো করে, তোমার পিসি বা মোবাইলের র্যাম হচ্ছে 4 জিবি, বাট তুমি ধরো একটা কাজ করবা, ওর জন্য র্যাম দরকার 8 জিবি। এখন একটা ওয়ে, তুমি বাজারে যাবা, র্যাম কিনবা, পিসিতে সেট করবা, ভাই 2 দিন শেষ, টাকাও শেষ। সেটা করার দরকার নেই, তুমি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে অন্য একটা 8 জিবির কম্পিউটার কিনে ফেলতে পারবা।
কিনে তোমার পিসি থেকে বসেই ওই পিসিতে কাজ করতে পারবা। ওইটা যেহেতু 8 GB, দেখা যাচ্ছে তোমার কাজের জন্য 8 GB লাগতো, তুমি এটা শর্ট করে ফেলতে পারবা। তার মানে কম্পিউটার দিয়েই অনলাইনে তুমি কম্পিউটার কিনতে পারতেছো। বিষয়গুলো দেখছো কতটা ইন্টারেস্টিং। তো তথ্য প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সব সময় নানা ধরনের যন্ত্রপাতি মানে যে ফিজিক্যালি যেটা টাচ করতে পারে, যেগুলোকে আমরা হার্ডওয়্যার বলি, এবং সার্ভার ইত্যাদি কিনতে হয়। সেগুলো ঠিকভাবে ব্যবহার করার জন্য দক্ষ মানুষ লাগে, মানে কিনবা, ম্যানেজ করার জন্য আবার মানুষকে নিয়োগ দিবা, খরচ। সেই যন্ত্রপাতি বা সার্ভার ব্যবহার করার জন্য মূল্যবান এবং জটিল সফটওয়্যার, মানে ওগুলো আবার চালাইতে হলে আরো দামি সফটওয়্যার কিনতে হয়। তাহলে প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে পারে। অনেক সময়ই একটি সেবার প্রয়োজন হয়, খুব সাময়িক। সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অনেক খরচ সাপেক্ষ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। মানে তোমার ওটা লাগবে 15 দিনের জন্য। 15 দিনের জন্য তুমি যদি এত কিছু কিনো, 15 দিন পরে আর দরকার নেই, তো লস হয়ে গেল না? আর তুমি বুঝে বাজার থেকে একটা কিছু কিনে আনলে কেনার সাথে সাথে এটার দামটা কমে যায়, মানে বেচতে গেলেও তুমি ওই প্রাইস পাবা না। তার মানে আনার সাথে সাথে ধরে নাও যে একটা প্রাইসের দাম পড়ে গেছে। তো শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যে দেখা যায় যা তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সত্য কথা, বাজারে পিসি কিনতে গেলাম, ধরো আগে যেটা হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এখন ওটা 45,000 টাকা দিয়ে কেনা যায়, একই ফিচার, সব কিছুই সেম। জাস্ট চিন্তা করছো, 1 লক্ষের জিনিস 45,000, তার মানে তুমি এখন বেচতে গেলে 1 লক্ষের জিনিস 40 বা 30,000 বেচতে পারবে না। তো এই প্রবলেমটা চিন্তা করে দেখো, একটা বিশাল বড় কোম্পানির জন্য ধরো 50টা পিসি কিনছে, 50টা পিসি, বুঝতেছো কেনার সাথে সাথে এটার দাম কত কমে গেছে। এই জন্য মানুষ নিজে ওন করা বাদ দিয়ে টাকার বিনিময়ে অনলাইনে ভাড়াকৃত জিনিস ব্যবহার করার প্রতি ঝুঁকতেছে। আবারও বুঝছো তো, এই ক্লাউডের ব্যবহার, এটাকে আমরা কি বলতে পারতেছি, যেহেতু ক্লাউড কম্পিউটিং, অনলাইনের মাধ্যমে এই জিনিসগুলো নেওয়াকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তো এরকম অনেক রিলায়েবল সার্ভিস আছে, ধরো গুগল একটা সার্ভিস দেয়, অ্যামাজনের ওয়েব সার্ভিস আছে যেটাকে আমরা মাঝে মাঝে AWS বলি। তারপরে ধরো হচ্ছে মাইক্রোসফটের একটা সার্ভিস আছে, এটাকে আমরা বলি মাইক্রোসফট এজিউরে। তার মানে বুঝতেছো যে এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই ক্লাউডের এই সেবাগুলো দিয়ে থাকে, এবং তোমার জন্য এটা বেটার। একটা সেম জিনিস তুমি নিজে কিনতে গেলে লাগবে কয়েক লক্ষ টাকা, আর তুমি অনলাইনে মাত্র কয়েক হাজার টাকা দিয়ে ইউজ করতে পারবা। সো একটু চালাক হও, ভবিষ্যতে মাথায় রেখো যে সব সময় সবকিছু কিনে নিতে হয় না, ক্লাউডের দিকে ঝুঁকো। তোমরা যারা এই ক্লাস 8-এ আসো, ক্লাউড যত ভালো করে ম্যানেজ করতে পারবা, তোমাদের জন্য সামনে কিন্তু অনেক ভালো ভবিষ্যৎ থাকবে। সো একটু আমাদের চিন্তা ধারণাটা বড় করবো। শুধু কি পড়াশোনার জন্য পড়তেছি না, তোমাদেরকে সামনের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আইসিটির সদ্ব্যবহার, ভালো ব্যবহার এবং ধরো সমসাময়িক ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি এই জন্যই আসলে ধরো ক্লাস 8 পর্যন্ত নামছি, নাহলে আমি ধরো অফলাইনে ইন্টার পড়াই শুধু। কিন্তু আমি মনে করি তোমরা সামনে বিশাল বড় প্রতিনিধিত্ব দিতে হবে, বাংলাদেশের ফিউচারটা ভালো মানুষের হাতে যেতে হবে, এবং ভালো মানুষ অল্প এফোর্টে ম্যাক্সিমাম কিছু আনতে হলে প্রযুক্তি ছাড়া পসিবল না। সো মনে রাখবা, তোমরাই আগামীর বাংলাদেশ। এবং আমার খুবই ভালো লাগবে যদি আমি কখনো শুনি যে তোমাদের এই বিশাল বড় জার্নিতে আমি একটু হলেও হেল্প করতে পারছি। ওকে, আসি পড়াশোনায় আসি। তো এখন দেখো, শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যেই দেখা যায় আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তুমি ব্যস্ত গেলে খুব টাকা পয়সা পাবা না। তো এই ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি জগতে ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধরনের সেবার জন্ম নিয়েছে। এর পেছনের ধারণাটি খুব সহজ। যে কোনো ব্যবহারকারী, যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কি ধরো অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এজিউরে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো থেকে সেবা নেওয়াটাকেই তুমি বলবা ক্লাউড কম্পিউটিং। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্য সবকিছু করে দেবে। ব্যবহারকারীর প্রয়োজনটি সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে, যতটুকু সেবা গ্রহণ করবে ঠিক ততটুকুর সেবার জন্যই মূল্য দিতে হবে। একদিনের ইউজ করবে, একদিনের টাকা দিবা, 5 দিন ইউজ করবে, 5 দিনের টাকা দিবা। কতটা মজা, চিন্তা করো।
এই ধারণাটি অনেক জনপ্রিয়তা লাভ করছে এবং পৃথিবীতে ক্লাউড কম্পিউটারের প্রচলন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তোমরা কিংবা তোমাদের পরিচিত কেউ যদি হটমেইল, ইয়াহু বা জিমেল ব্যবহার করে কোনো ইমেল পাঠিয়ে থাকো, তাহলে সেটি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার করে করা হয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি, ভিডিও ও তথ্য বিনিময় করতে পারে, ইমেল পাঠাতে বা গ্রহণ করতে পারে, মেসেজ দেয়া নেওয়া করতে পারে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে আছে ফেসবুক ও টুইটার। টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স। ঠিক আছে, তোমরা এটা জানো যে টুইটার হচ্ছে এলন মাস্ক কিনে এটার নাম হচ্ছে চেঞ্জ করে দিয়েছে হচ্ছে কি এক্স। এটাই হচ্ছে টুইটার। আর এগুলো তো তোমরা আমার চেয়ে ভালো জানো, ইনস্টা, ইউটিউব, ড্রিবল, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, টুইচ, টিকটক, হোয়াটসঅ্যাপ, রেডিট। তো প্রত্যেকটারই আলাদা আলাদা ইউজ কেস আছে। সো সৎভাবে ইউজ করো, আমার রিকোয়েস্ট এটাই, যাতে তুমি এইগুলো ইউজ করে বেনিফিটেড হতে পারো। জাস্ট ইউজের জন্য ইউজ করো না, টাইম পাসের জন্য ইউজ করো না। এগুলাই তোমাকে সামনের জন্য হচ্ছে কি করতে পারে, প্রিপেয়ার করতে পারে। ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে। ওকে, তো নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়। আমরা তো জানো মোবাইলে টাকা না থাকলেও কিন্তু মনে হয় না যে টাকা নাই, কারণ ইন্টারনেটের মাধ্যমে তুমি তোমার সবাইকে ফোন দিতে পারো। সো নেটওয়ার্ক ব্যবহার করে টেলিফোন করা যায়। টেলিফোনে শুধু যে কণ্ঠস্বর শোনা যায় তা নয়, আমরা যার সাথে যোগাযোগ করছি তাকেও দেখতে পারি। অফিসের কাজে ফাইল দেওয়া নেওয়া করতে হয়, সেগুলোর প্রক্রিয়া করতে হয়। নেটওয়ার্ক ব্যবহার করে এখন এই ফাইল প্রক্রিয়া করার কাজগুলো অনেক দক্ষতার সাথে করা হয়। মানুষ বিনোদনের জন্য নেটওয়ার্ক ব্যবহার করে। বিনোদন একটা বিশাল বড় কিছু। একসময় একটি সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যাইতো বা সিডি কিনতে হইতো, সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এখন সরাসরি নেটওয়ার্ক ব্যবহার করে একজন দর্শক সিনেমাটি ডাউনলোড করে দেখতে পারে। নেটওয়ার্কের ব্যবহারে বিনোদনের জগতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এবং কি যুদ্ধ বিগ্রহ নেটওয়ার্ক ব্যবহৃত হয়। ঠিক আছে, সো দেখবা যে তোমরা একটা নাম শুনবা যে UAV, আনম্যানড এরিয়াল ভেহিকেল। এটা দিয়ে যেটা করা হয় যে ধরো তোমার ড্রোন টাইপের যে অ্যাটাকগুলো হয় যুদ্ধের জন্য, এখন যে শত্রু আছে 5 কিলোমিটার দূরে, যাওয়া লাগবে না, এখান থেকে একটা বাটন প্রেস করবা, ওইখানে যদি ওই শত্রুর কাছে কোনো ডিভাইস থাকে দেখছে অটোমেটিক এগুলো হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হয়ে ওই নেটওয়ার্ক অনুযায়ী বুঝে ফেলে যে 2 কিলোমিটার দূরে ডানে যে কোথায় যে কাকে হচ্ছে অ্যাটাক করতে হবে। তো এখন নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ চলে আসছে। তো এটা নিঃসন্দেহে দেখো এক জায়গায় বসেই তুমি অ্যাটাক করতে পারতেছো, বাট আরেকটা পয়েন্টের ভিতরে কিন্তু এটা একটু খারাপ কেন? নেটওয়ার্কের মাধ্যমে যদি যুদ্ধগুলো হয়, যে একটা ক্লিক করলেই কিছু হয়ে যাবে, একটা বিল্ডিং ধসে যাবে, একটা উইন্ডোতে যে একটা মানুষ চা খাইতেছে তাকে যে অ্যাটাক করবে, তো এর জন্য কিন্তু যুদ্ধের মাত্রার যে ভয়াবহতা বা ক্ষতিগ্রস্তের পরিমাণটা এখন অনেক বেশি হয়। এর জন্য সর্বাত্মকভাবে উচিত যত সম্ভব যুদ্ধ পরিহার করা। সো নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য, রিমেম্বার দ্যাট। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য। তার মানে তুমি নিজে সম্পদ হবা কিনা তার জন্য তোমাকে অনেক বেশি তথ্য জানতে হবে। যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে নতুন পৃথিবীতে সেই হবে শক্তিশালী। আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক। তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন পদ্ধতির ব্যবহার দেখব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে আমরা ধরো একটা দলগত কাজ নিয়ে বলা আছে যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। তোমরা নিজেরা একটু ঠান্ডা মাথায় নিজেরা কি কি বেনিফিট পাইছো সেটা একটু তুলনা করো। উদাহরণ যদি দিতে হয়, ধরো আমি কি করছি যে আমার হচ্ছে ধরো এই শুটিং এর জন্য একটা লাইভ দরকার, আমি যে অনলাইনে দারাজ থেকে অর্ডার দিয়ে দিলাম, আমার বাসায় চলে আসলো। মানে বুঝতেছো, অর্ডার দিলাম বাসায় চলে আসছে। কেন হয়েছে? নেটওয়ার্ক থাকার কারণেই হয়েছে। সেরকম তুমি অনেক কিছু আছে, চাইলেই তুমি হচ্ছে লিস্ট ডাউন করতে পারো। সো দলগতভাবে কয়েকজন ফ্রেন্ডরা মিলে এটা করতে পারো। তারপর দেখো নেটওয়ার্কের ব্যবহারের যদি আরেকটু দেখতে চাও, ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা ইন্টারনেটের মাধ্যমে রিসোর্স, হার্ডওয়্যার, সফটওয়্যার এটসেট্রা যে কোনো কিছু হতে পারে ভাগাভাগি করাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, নিজের কিছু ম্যানেজ করতে হয় না। ধরো তুমি সার্ভার কিনছো গুগল থেকে, গুগলে ম্যানেজ করবে, তোমার আর টেনশন নাই ইন্টারনেট আছে কিনা, মানুষকে হ্যান্ডেল করতে পারতেছে কিনা, চাহিদা মাত্র ধরো সার্ভার থেকে ডেটা ট্রান্সফার হইতেছে কিনা, এই ট্রান্সফার রেটটা কি স্লো হয়ে গেল, ইন্টারনেট কানেকশন কি স্লো হয়ে গেল,
আগুন ধরার কি চান্স আছে? কিচ্ছু তোমার টেনশন করতে হয় না, সব ওদের। এখন সবকিছু অন ডিমান্ড থাকে, মানে যখন চাইবা তখন। পে অ্যাজ ইউ গো মডেলে কাজ করে, মানে হচ্ছে কি চাইলে তুমি 2 ঘন্টার জন্য ইউজ করছো, 2 ঘন্টার বিল দিলেই হবে, আর সারা মাসেরটা দেওয়ার দরকার নাই। বাট বাস্তবে একটা জিনিস কিনলে কিনে ফেলছো, ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো ম্যানেজ করতে হয় না। যেটা আমি বললাম যে তুমি একটা ল্যাব, ধরো হচ্ছে একটা কম্পিউটার ল্যাব বানাইলা, তার মধ্যে ইন্টারনেট দিতে হবে 24 ঘন্টা, কারেন্ট দিতে হবে 24 ঘন্টা, কোনো কারণে একটা সার্ভার নষ্ট হয়ে গেলে তার ব্যাকআপ থাকতে হবে আরো 2 জায়গায়, মানে অনেক পেইন, এই কিচ্ছু মেনটেন করতে হয় না, অবকাঠামো পুরোটা তারাই ম্যানেজ করে। এখন বলতে পারো না ভাই তারা এত প্যারা নেয় কেন? আসলে দেখো, তারা প্যারা নেয় এই জন্য যেটা একটা স্কেলেবল সিস্টেম, অর্থাৎ প্রচুর ইউজার একসাথে এই সার্ভিস নিতে পারে। সো তার মানে তারা যদি তোমার থেকে 100 টাকাও নেয়, 1 লক্ষ 5 লক্ষ মানুষের থেকে 100 টাকা নিলেও তো চিন্তা করো কয়েক কোটির উপরে হয়ে যেতেছে না? তো তারা আসলে বিজনেসটা করে হচ্ছে একজন মানুষ থেকে অল্প, কিন্তু প্রচুর হচ্ছে কাস্টমার থাকে, প্রচুর ইউজার থাকে। সো তোমারও লাভ হয় ইন্ডিভিজুয়ালি, কারণ তুমি কম খরচে পাইতেছো, তাদেরও লাভ যে অল্প করে দিচ্ছে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দিতেছে। তো এই জন্য হচ্ছে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড রিলেটেড বিজনেসে মজা হচ্ছে এটা, তুমি মানুষকে খুব ইজিলি আনতে পারতেছো কম টাকায়, আবার প্রচুর মানুষ নিয়ে আসতে পারতেছো। তো ইমেলে আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করি, পাঠাই, কিন্তু ইমেলের যে সার্ভার আমার পিসিতে বা মোবাইলে থাকে না, ইন্টারনেটে কানেক্ট হও, ইমেলে সেন্ড বাটন দিলেই ইমেলের যে সার্ভার থাকে, ধরো জিমেল যদি আমি বলি গুগলের একটা সার্ভার থাকে, সেইখান থেকে তোমার পাঠানো এই মেসেজটা অন্য কাউকে পাঠানো হয়, তুমি তোমার নিজের পিসি দিয়ে কিন্তু পাঠাও না। ওকে, তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমরা শিখবো। টেলিফোন ও অফিসের কাজ এখন হচ্ছে আমরা নেটওয়ার্কের মাধ্যমে করি। বিনোদনের একটা বিশাল জগৎ চলে আসছে, গেমস খেলা বলো, ঠিক আছে? তো রাষ্ট্র পরিচালনা বা যুদ্ধে এখন নেটওয়ার্ক ব্যবহৃত হয়, যেটা পজিটিভ নেগেটিভ দুইটাই বললাম, যে খুব ইজিলি এখন হচ্ছে মানুষকে হার্ট করা পসিবল নেটওয়ার্কের থ্রুতে।